আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বুধবার থেকে আদালত বর্জন করেন আইনজীবীরা। কে বা কারা কি উদ্দেশ্যে এই ঘটনাগুলোর সাথে ইসকনকে যুক্ত করছে এই বিষয়ে আমরা এখনো ওয়াকিবহাল নই। এরই মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আদালতের দরজায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার আদালত এই সংক্রান্ত কোনো রায় দেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে। ইসকনের সাম্প্রতিক কার্যক্রমগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট হয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ দর্শন প্রচার করতে এসে ওরা এখন ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমাদের সেনা অফিসারকে হত্যার হুমকি দিচ্ছে। বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নিগ্লেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খানখান হয়ে যাবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখতে ও যে কোনো নাশকতা ঠেকাতে সেনা, নৌ ও বিমান বাহিনী আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করে যাবে। ইসকনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা হচ্ছে হিন্দুদের বা সনাতনীদের বাড়িঘর দখল করেছে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, অর্থ আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, যৌন নিপীড়ন করেছে, ভূমি দখল করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন মনোনয়নপত্র বৈধ আছে হচ্ছে 293টি। ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে নামাজ শেষে অনুষ্ঠিত সমাবেশে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা। এখান থেকে চাল ডাল না গেলে খেতে পাবে না, কাপড় চোপড় না গেলে পরতে পারবে না, সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে আসছি। কল কারখানা কাজকর্ম আমাদের লোকেরাই করছে, বাজার করেন এখানে বিয়ে বাড়ি হলে। তো আমরা চাই সেই সৌহার্দ্য বজায় থাকুক, সেরকম ব্যবহার। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের নেপথ্যে কারা এবং কেন দায়ী বলে মনে করা হচ্ছে? ইসকনকে নিষিদ্ধ করার দাবি কতটা যুক্তিসঙ্গত বা আইনসম্মত? ইসকনের কার্যকলাপ কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি তৈরি করেছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সঠিকভাবে তদন্ত করছে এবং নেপথ্যের কারণ উন্মোচন করতে পারছে? ইসকনের বিরুদ্ধে হেফাজতের অভিযোগ হিন্দু ধর্মাবলম্বীদের নাগরিকদের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে? বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা এড়ানোর জন্য সরকার কী পদক্ষেপ নিতে পারে? এই ধরনের অভিযোগ কি দেশের রাজনৈতিক পরিবেশে কোনো প্রভাব ফেলতে পারে? আন্তর্জাতিকভাবে এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তির ওপর বা কী প্রভাব ফেলতে পারে? ইসকনের কার্যক্রম নিয়ে জনগণের মধ্যে কি বিভ্রান্তি বা ভুল ধারণা তৈরি করা হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং এই বিষয়বস্তুর প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে নিশ্চয়ই আজ করতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি ঠিক কোন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করছে, যে ভিডিওগুলো নিয়ে রীতিমতো রাজনৈতিক মহল ও দেশে বিদেশে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে, বুঝতেই পারছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত সংবাদগুলো মনোযোগ সহকারে দেখে আসি। আমি কেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে এত সরব? অনেকেই হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলেন। তাই আজকের আলোচনা হিন্দু ধর্ম, হিন্দুত্ববাদ আর হিন্দুত্ববাদের বিপদ নিয়ে আলোচনা করব। হিন্দুত্ব বিজেপির রাজনৈতিক দর্শন বা গাইডিং ফিলোসফি বলতে পারে। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম, ভেরি ইনক্লুসিভ, বৈচিত্র্য ভরপুর। এই ধর্ম বলে সব ধর্মই নদীর মতো, যা সব বিশ্বাসী মনকে নদীর মতো বয়ে নিয়ে সেই সৃষ্টিকর্তার অসীম মহাসাগরে ফেলে। তুমি কোন পথে যাচ্ছ তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি সেই মঞ্জিলে পৌঁছচ্ছ কিনা। রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি হিন্দু, ইসলাম, খ্রিস্টান ধর্ম মতে সাধনা করেছিলেন। অবাক বিষয় হচ্ছে তিনি একজন মুসলমানের জীবন যাপন করেছেন। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এবং তারপরে তার উপলব্ধি হয়েছিল যত মত তত পথ। প্রত্যেকটি ধর্ম পরম স্রষ্টার কাছে পৌঁছায়। তিনি বলেছিলেন কোনো ধর্মকে অশ্রদ্ধা বা ঘৃণার চোখে দেখতে নেই। এটা হিন্দু ধর্ম, যেখানে রামকৃষ্ণ জন্মায়, বিবেকানন্দ জন্মায়, শ্রীচৈতন্য জন্মায়, আর হিন্দুত্বে জন্মায় কসাই মোদী, মোহন ভগত, নাথুরাম গডসে। হিন্দু ধর্ম বলে যত মত তত পথ, আর হিন্দুত্ব বলে না, সে বলে যত মত তত পথ নয়, সে বলে না, আমার ধর্মটাই শ্রেষ্ঠ, আমার জীবন ব্যবস্থায় শ্রেষ্ঠ। এটা মনে করাতে কোনো আপত্তি থাকতো না। আমার বাবাকে আমার শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হতেই পারে, এটাতে কারো কোনো আপত্তি থাকবে না, এটাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। সেটা যদি
একান্ত আমার নিজের ভালো লাগার বিষয় হয়েই থাকে। কিন্তু শ্রেষ্ঠত্বের ধারণা শুধু ধারণা হয়ে বিরাজ করে তৃপ্ত হয় না, শ্রেষ্ঠত্বের ধারণা সবসময় প্রতিষ্ঠা চায়। তাই শেখ মুজিব যখন শ্রেষ্ঠ বাঙালি, সেটা শুধু হাসিনার অন্তরে হাসিনার পিতা হিসেবেই শ্রেষ্ঠ বাঙালি হয়ে থাকবে না, এই ধারণাটাই হাসিনাকে তাড়িত করবে যেন সে পিতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করে ছাড়ে। এবং সেটাই সে করেছে। সে তার বাবার সমালোচনাকে ক্রিমিনালাইজ করেছে, তার বাবার সমালোচনাকারীদের ধরে ধরে শাস্তি দিয়েছে, হাইকোর্ট দিয়ে জবরদস্তি করে জয় বাংলা স্লোগান দিয়েছে, তার বাবার মূর্তি বসিয়েছে একের পর এক। একইভাবে হিন্দুত্ব যখন তার ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে, তখন সে মসজিদ ভেঙে মন্দির বানাবেই। সে ধরে ধরে মুসলমানকে জয় শ্রীরাম বলাবে, গরুর মাংস খাওয়ার অপরাধে পিটিয়ে মুসলমান আর দলিত মারবেই। এতে তার কোনো গ্লানি হবে না, কারণ সে তো করছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের মহিমা বৃদ্ধির জন্য। কারণ তার কাছে তো ইসলাম ধর্ম নিকৃষ্ট, তো সে নিকৃষ্ট ধর্মের অনুসারী একজনকে সে তার ধর্মের শ্রেষ্ঠ ধর্মের একটা বয়ান তার মুখ দিয়ে বলাচ্ছে, সে তো তার ভালোই করছে। বুঝলেন তো শ্রেষ্ঠত্বের ধারণা কেন সমস্যা? এই শ্রেষ্ঠত্বের ধারণাই জন্ম দিয়েছিল হিটলারের। আর্য জাতির বিশুদ্ধতা প্রতিষ্ঠায় সারা দুনিয়াকে ছারখার করে দিয়েছিল। শ্রেষ্ঠত্বের ধারণা এমনই বিপজ্জনক। আপনার মনে হতেই পারে চেবা শুটকি দুনিয়ার সেরা খাবার। এখন আপনি এটা যখন মনে করবেন, আপনার মনে উদগ্র আকাঙ্ক্ষা হবে দুনিয়ার সবাইকে চেবা শুটকি খাওয়ান। আপনি অপ্রাসঙ্গিকভাবে দুনিয়ার সব জায়গায় ঢুকে পড়া শুরু করবেন। চেবা শুটকি খাইছেন, আহারে চেবা শুটকি না খাইয়া মরে গেলে তো আপনার আফসোস থাকবে। ভাইজান মনে রাখবেন, দুনিয়ার অর্ধেকের বেশি মানুষ আপনার পছন্দের চেবা শুটকি খাইতে গেলে বমি করে দিবে, কারণ তাদের টেস্ট ডিফারেন্ট। মোদির হিন্দুত্ববাদ এই কারণেই বিপজ্জনক। এই জন্যই মোদিকে ঠেকাতে হবে। আমরা যেহেতু ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে থাকা একটা দেশ এবং মূলত মুসলমান প্রধান দেশ, তাই বিপদ আমাদের বেশি। মোদির হিন্দুত্ববাদ সবচেয়ে বেশি ক্ষতি করবে আমাদের, করেছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। মোদির কারণেই তো হাসিনার ফ্যাসিবাদ এতদিন টিকে আছে। শ্রেষ্ঠত্বের ধারণাকে সবসময় সামলে সমঝে চলতে হবে, সন্দেহের চোখে দেখতে হবে। শেষে একটা কৌতুক বলি শোনো। মোদি তো সাধু ছিল, জানেন নিশ্চয়ই, যৌবনী, হিমালয় ঘুরে বেড়াতো। ঠিক এইভাবে তো একদিন সে লোকালয়ে আসছে, রাত হয়েছে, গেরস্তের বাসায় গিয়ে আশ্রয় চেয়েছে। তো গেরস্ত বলে, সাধু আমার বাসায় তো ঘর একটাই, আমার ঘরে থাকতে দিতে পারছি না, তবে আমার গোয়াল ঘর আছে, চাইলে ওখানে থাকতে পারেন, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমার গোয়াল ঘরে শুধু পাঠা আছে, বোঝেনি তো, ওদের গায়ে খুব দুর্গন্ধ হয়। মোদি বলে, কই বাত নেই, আমি গোমাতার সন্তান, পাঠার সাথে থাকতে অসুবিধা হবে কেন? তো মোদি গোয়াল ঘরে ঘুমাতে গেল। তো সকালে গেরস্ত উঠে দেখে মোদি আরামে ঘুমাচ্ছে, কিন্তু গোয়াল ঘর ফাঁকা। সব পাঠা মোদির দুর্গন্ধে দড়ি দড়ি ছিঁড়ে পালাইছে। হিন্দুত্বের দুর্গন্ধ এতই তীব্র। থাম্বনেল দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারল, সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ, এই সময়টাতে, আমার ঠিক স্মরণ নাই, আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম, কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং, লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে, তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই।
এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে। কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে, এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে, পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত জ্বর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ পত্রিকার সামনে যা ই করা যাবে না, পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সব কিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য, ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে, প্রথম আলোর কারণে ধরে টান দেয় নাই তো, প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানে আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যেই কজন আলেম বের হয়েছে সেই কজন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে না, এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার দিয়ে অন্তত 20 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। আমি ইলিয়াস করি না, অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন। যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছি, বিডিআরের হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছি, কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট না তার কাছে যায়নি, জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসেছেন, দেখেন নাই তাদের কি অপরাধ। আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি SB-রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো, ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়। আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেই অনেক আলেম আটক আছে, আপনার সেখানে ভূমিকা কি, আপনার পদক্ষেপ কি, আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে। এখন বালের এক আইন দেখাচ্ছে, ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে পড়ে। আরে বেটা, তুই যে চেয়ারে বসিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসেছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে GOC, এই যে এখন জাহাঙ্গীর আলম BGF এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না, কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মানলেন না কেন? পিনাকি যায় সেটা মারাইছে, তাহলে পিনাকির যেহেতু দোষ, তো পিনাকি এখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটলো, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? যেই দিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে 5 জনকে ধরে নিয়ে গেল তেজগাঁ থানায়, সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে, সকালে বলছে যে তাদেরকে করে দিবে। আমি ওখানে 3.5 ঘন্টা লাইনে ছিলাম, আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে। তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো, তো ছাড়তে দেরি করলেন কেন? 3.5 ঘন্টা কেন আমার বসায় রাখলেন? 3.5 ঘন্টা পরে যায়, তারপরে ডিসি এসে সেটাকে সেই 5 জনকে ছাড়লেন, তার আগেই তো ছাড়তে পারতেন। এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে, তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো 3টা কলেজের মধ্যে মারামারি, সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন? সেগুলো ঠেকানো উচিত ছিল না? ইসকন এখনো পর্যন্ত যেগুলো করে, ইসকনের লোকজনকে ধরেন না কেন? এই যখন আমি এই ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত,
এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন জায়গায় ইসকনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ করছে, তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ, কিছু করছেন কি আপনারা? এখন প্রথম আলো, ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা। এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইসকনের নামও নেন, একটা জায়গায় ইসকনের নাম নেয়, ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে, চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ, সেখান থেকে একটা এই নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে কর্তব্যরত ফিজিশিয়ানস তাকে আপনার প্রোনাউন্স করছে যে হি ইজ ডেড। এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না, তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছড়ায় দিল। এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত 15 বছর করেছে, এখনো করবে, সামনেও করবে। এদেরকে সুযোগ দেওয়া যাবে না। যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান, কোনো সমস্যা নাই। ডেইলি স্টার, প্রথম আলো, আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার দেয় না, এদেরকে বলতে হবে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। প্রথম আলো, ডেইলি স্টার যেমন মত প্রকাশ করে না, আমার মত প্রকাশের স্বাধীনতা। যে এরা হচ্ছে গিয়ে অন্য দেশের এজেন্ট, এরা পত্রিকা না। ডেইলি স্টার, প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী, তারা দেশদ্রোহী, তারা পত্রিকা না, পত্রিকা সাংবাদিক না। এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন। আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না? যিনি চুয়াডাঙ্গায় আছেন খারাপ লাগে না? জামালপুর আছেন খারাপ লাগে না? কুমিল্লায় আছেন খারাপ লাগে না? ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না? আপনি ওইটার জবাব নিতে চান, ওইটার প্রতিশোধ নিতে চান, আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এরা কোনো পত্রিকা না। এরা এই দেশের দুষ্কৃতিকারী, বিপ্লব চলছে, বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে। আইনগতভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো, কোনো কিছুই করে নাই। এবং প্রথম আলো, ডেইলি স্টার, তার লোকজন সব ইউনুস সরকারের পিছনে আশপাশে বসে রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো। তারেক রহমান সহ সবাই খালাস। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান খালাস পেয়েছেন। অন্য সব আসামিকেও খালাস দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত দুটি ডেট রেফারেন্স খারিজ আসামিদের আপিল ও জেল আপিল মঞ্জুর করে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ নায়েদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের গতকাল এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণ আদালত বলেছেন, সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতে যে প্রক্রিয়া বিচার করা হয়েছে তা বৈধ। রায় ঘোষণার পর আদালতের আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী S.M. শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার উপস্থিত ছিলেন। বিএনপিপন্থী আইনজীবীর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার A.M. মাহবুব উদ্দিন খোকন, বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফরুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী ও এক ছেলে আদালতে উপস্থিত ছিলেন। গতকাল 21শে নভেম্বর ডেট রেফারেন্স আপিলের শুনানি শেষ হয়। সেই দিন বিষয়টি রায়ের জন্য CIV করে রাখেন। গত 31শে অক্টোবর হাইকোর্টে এ মামলার শুনানি শুরু হয়। গতকাল রায়ের জন্য বিষয়টি কার্যতালিকায় আসে। গতকাল সকাল 11টার দিকে এজলাসে রায় ঘোষণা শুরু করেন আদালত। শুরুতেই আদালত বলেন, আমরা পুরোপুরি রায়টি দেওয়ার জন্য প্রস্তুত, তবে কিছু সংক্ষিপ্ত অংশ তুলে ধরব। এরপর রায় পড়া শুরু করেন আদালত। বেলা 11:45 রায় পড়া শেষ করেন। রায়ের বিষয়ে আসামিপক্ষের অন্যতম আইনজীবী S.M. শাহজাহান সাংবাদিকদের বলেন, 2008 সাল থেকে এই মামলার পেছনে আমি আছি। প্রথমে যখন মামলা শুরু হয় তখন থেকে আজ পর্যন্ত 16 বছর এই আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনা করছি। হাইকোর্টের যে বেঞ্চে মামলাটি নিষ্পত্তি হলো সেই কোর্টকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা ন্যায় বিচার পেয়েছি। এটার দুটো দিক সাক্ষ্য আইন কোনো দিকে মামলায় প্রমাণিত হয়নি। তিনি বলেন, আইনের ছাত্র হিসাবে আমি একটা কথা বলতে চাই, অপরাধ গুরুত্ব বা নৃশংসতা যতটাই হোক না কেন, আসামিকে সাজা দিতে হলে তা সম্পৃক্ততা দেখতে হবে। কাজেই 21শে আগস্ট যে ঘটনা ঘটেছে একে আমরা নিন্দা জানাই, কিন্তু রাজনৈতিকভাবে এই মামলার তদন্ত হয়েছে বলে অভিযোগপত্র এলো। এই বিচারে 16 বছর ধরে চলল, তার নিষ্পত্তি হলো আজ। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে যারা আপিল করেননি তাদের সহ হাইকোর্ট সব আসামিকে খালাস করে দিয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।